আমি তো কিছু ওর না জেনে ওর লাইফে আসিনি, তো পুরোটাই আমার সাংসারিক জীবনে যাতে সেটা নিয়ে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়। প্রেম গদগদ ব্যাপারটা ওইটা কোনোদিনই আমাদের মধ্যে ছিল না। আমাদের ভালো লাগা ভালোবাসা প্রেম যেটা তৈরি হয়েছে না পরবর্তীকালে, সেটা পুরোটাই কাজ দিয়ে। কাটা ছেঁড়াছেড়িটা বন্ধ করা হোক। সমাজ এক্সপেক্ট করে যে কোনো একটা মেয়ের ডিভোর্স হচ্ছে মানে সে ঘরের কোনায় বসে তো গুমড়ে কাঁদবে। শুধু আমার একার তো ডিভোর্স হয়নি, দু পক্ষের ডিভোর্স হয়েছে। কারণে আমরা বিয়ে করছি একটা এক্সপেকটেশন নিয়ে, তারপর এক্সপেকটেশন ভেঙে যাচ্ছে, সম্পর্ক ভাঙছে। আমাদের আজকালকার দিনে কতজনের সম্পর্ক বলতো একদম দীর্ঘদিন ধরে যারা আছে, নেই তা না, তারা রেয়ার। আস্তে আস্তে ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত। একটা বন্ধু হয়েও যে এরকম কাজ করতে পারে সেটা মানে আমি সেই দিনই দেখি। জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা তার নতুন স্বামীকে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য দিল, সেই ভিডিও দেখাবো আপনাদের মাঝে। তাছাড়াও শায়ক এমনকি তার প্রাক্তন স্বামী সব্যসাচীকে কেন ছেড়ে দিয়েছে এর আসল কারণটাও এই ভিডিওতে জানতে পারবেন। কি কারণে আসলে তাদের সম্পর্ক বিচ্ছেদ, আর হ্যাঁ আদেও কি সুস্মিতা পাঁচটা বিয়ে করেছে, কেনই বা এতগুলো বিয়ে করলো এই অভিনেত্রী সুস্মিতা, তার আসল কারণটাও জানলে আপনারা অবাক হবেন। তো প্রিয় দর্শক চলুন আমরা ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি ভিডিওর শেষে। যে মানুষটার অপেক্ষায় ছিলাম সেই মানুষটার সামনে হাজির। নমস্কার আপনাকে। প্রথমবার লাইভ বলবো না, মানে আমাদের ইন্টারভিউতে পাশে পেলাম। যেটা কথা আমি জিজ্ঞেস করছিলাম যে এতদিন তো কান্নাকাটি এত কিছু হলো, যে মানুষটা এখন চোখের জল মোছাচ্ছে সেই মানুষটাকে একটু কাছে পাবো না? একটু শুনি যে এত কিছু তো ঘটলো, এটা দিয়ে দেবো কিভাবে না আমি আমার কাছে আছে কিভাবে হ্যান্ডেল করছো বিষয়টাকে, মানে এত কিছু পরিস্থিতি। একটু চাপের, কিন্তু অতটাও চাপের নয় ব্যাপারটা। মানে একটা মানুষকে তো শুধু মেন্টালি সাপোর্ট করা, এটা মানে আমার মনে হয় না এটা কোনো বড় টাস্ক। তো মানে এটা করতে পেরে তো আমি খুবই খুশি যে এই জায়গা থেকে যে আজকে আমি ওকে এতটা প্রেশারের মধ্যে সাপোর্ট করতে পারছি। এবং অনেকের ধারণা অনেক অনেক কথা অনেক কিছু হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার দিক থেকে তো সবকিছুতেই গো হেড ছিল সবসময় যে আমি তো কিছু না জেনে ওর লাইফে আসিনি, তো পুরোটাই আমার জানা। এবং তারপরে যখন মানুষটার পরে কনস্ট্যান্ট স্ট্রেসটা যায় এই বাইরে থেকে এই পোকগুলো আসার কারণে, তো সেখান থেকেই আমি ওকে সেইভাবে মোটিভেট রাখার চেষ্টা করি যাতে সবকিছু ঠিকঠাক চলে এবং আমাদের মানে সাংসারিক জীবনে যাতে সেটা নিয়ে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়। আচ্ছা, এত কিছু সামনে ঘটে গেল, ঠিক আছে, এত কিছু মানে কাদা ছোড়াছড়ি চলছে এবং তার উপরে মানে রিপ্লাইও আসছে অনেক রকম। এই জিনিসগুলো দেখছো, আমি বলছি হ্যান্ডেলও করছো, কোনোভাবে এখনকার সংসারের চাপ হচ্ছে না? মনে হচ্ছে যে কি দরকার ছিল এসব করার? না, আমার মনে হয়েছে এই জিনিসটার এবার শেষ হওয়াটা দরকার। এটা ওরও মনে হয়েছে। একটা মানুষ যখন বাঁচতে চাইছে ঠিকভাবে, তো মানে আমরা শুনি না ইন্ডাস্ট্রি বা বিজনেস যেটাই হোক না কেন অনেক রকম ব্যাপারগুলো থাকে, তো সবকিছুর থেকে তো বাইরে চলে এসছে। আমার কাছে আমি একটা জিনিস মনে করি, কেউ যদি দোষ ভুল করে সেটা অন্যায়, কিন্তু কেউ যদি ভুল শুধরানোর চেষ্টা করে তো সেটাকে সাপোর্ট করা উচিত। তো সেই জায়গা থেকে সে তার ভুল যদি কিছু থেকে থাকে সেটা সে কারেকশন করবে এবং আগামীতে যাতে এই কন্ট্রোভার্সি বা এই সব জিনিসগুলো যাতে না আসে সেটার দিকে ফোকাস রাখাটাই, এবং নিজের কাজে সব থেকে বড় ব্যাপার নিজের কাজে ফোকাস থাকা। না, একদমই তাই। দর্শকে দেখতে থাকুক আগামীতে কিরকম হচ্ছে সেটা দর্শক দেখাবে এবং তোমরা দেখাবে। আমি একটাই জিনিস লাস্ট জিজ্ঞেস করবো, প্রচুর দর্শক অনেক কথা বলছে যে এই মানুষটা কে, মানে এক তো বয়সে ছোট, ধনী ব্যক্তি, ঠিক আছে, খাপে নিয়ে নিয়েছে, এই হচ্ছে কথা। ফার্স্ট কোশ্চেন আবারও বলে দিচ্ছি, আমি একটু কথাটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর না 5 নম্বর বিয়ে, তারপরও সে নিয়ে নিয়েছে, এই বিয়েটাও টিকবে না, এত কথা বলছে, কি বলবো? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে প্রথম কথা, আমি ধনী ব্যক্তি নই, মানে আমি তো নিজে মনে করি না, কারণ আমি খুব একটা ছোট জায়গা থেকে স্ট্রাগল করেছি। হ্যাঁ, ড্রিমটা বড় ছিল যে কিছু করতে হবে, তো একটু স্রোতের উল্টো দিকে হেঁটেছি আর শুধু পরিশ্রম করে গেছি। এখনো পর্যন্ত আমি মনে হয় না যে আমি কোনো সময় ওই ধনী ওয়ার্ডটার সাথে আমার ভালো লাগে কাজ করতে, আমি কাজ করে যাচ্ছি, এর বাইরে কিছু নয়। আর বাকি রইলো 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এগুলো আমার কাছে এগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই, এটা যার যার ব্যক্তিগত মানসিকতা। कुछ लोग तो ऐसा कहते ही रहते हैं। না, এটা হয়, মানে এই কথাগুলোর কোনো ভ্যালিডিটি নেই, কোনো ভ্যালিড পয়েন্টই নেই এই কথাগুলোর। যে যেভাবে ভালোভাবে বাঁচতে যদি পারে তাও তার বাঁচার অধিকার আছে, তো এর বাইরে কিছু নেই। আর আরেকটা জিনিস, বয়সে ছোট, এটা আমিও বহু জায়গাতে দেখলাম। তো এই কোশ্চেনটা না ফার্স্ট ডে ওর থেকে এসেছিল। হ্যাঁ, কি হয়েছিল একটু? হ্যাঁ, মানে বয়সে অনেকটাই ছোট, তো শেষ পর্যন্ত আমাকে ওই সার্চ করে দেখাতে হলো না বয়সটা। না, আমি আসলে ফার্স্ট যখন ওকে দেখি আমার মনে হলো যে এত কম বয়সে বিজনেস করে, কি ব্যাপার, মানে কত বয়স, এত কম বয়স কি করে? সেইটাই কম বয়স বলেছিলাম বলে ওর একটু অপমানিত বোধ করেছিল। তো সাথে সাথে যেহেতু আমাদের
কি ডেট অফ বার্থ গুলো সোশ্যাল মিডিয়া বা গুগল করলেই পাওয়া যায়। হুম। তো ও গুগল করে সাথে সাথে আমার ডেট অফ বার্থটা বার করলো, করে বললো, ওর কি বললে বলো? যে ম্যাডাম আপনার থেকে আমি খুব একটা বেশি ছোট না, মাত্র কয়েক মাসের ম্যাটার এটা। আচ্ছা আচ্ছা, একই সালে জন্ম। মানে সালটা আলাদা, ওই মানে very একই recent ব্যাপার, একটা একই। মানে idea। এক বছর আগে হতে, পিটুপিটি যাকে বলা হ্যাঁ হয়। হ্যাঁ, এক বছরের ছোট, একদমই তাই। কিন্তু দেখতে করছি। এই একই জায়গায় চলে আসছে। আচ্ছা, অনেক কথা হয়েছে, আমরা শেষ করবো। অলরেডি জল ঘোলাঘুলি, কাদা ছেটাছেটি অনেক কিছু হচ্ছে, আমরা আর গাটাবো না। খালি একটা জিনিস নিয়ে শেষ করবো, এত কিছুর মাঝখানে নিজের ওয়াইফকে কি বলবো? ওকে শুধু বলবো যে স্ট্রেসটা না নিয়ে, ডিপ্রেশনে না গিয়ে নিজের কাজটা শুধু করে যেতে, এবং আগামীতে এই যে এত কথা হচ্ছে তার যোগ্য উত্তরটা ওর কাজের মাধ্যমে আসবে। এটা তো কাজের জায়গা হলো, ভালোবেসে মানুষে বলে, বিয়ে হয়েছে সব একটু ভালোবেসে বলো যে আমি তোমার পাশে আছি। হ্যাঁ, এটা না নতুন করে কিছু বলার আমি নেই। ওটাই- মানে না, ওটা আমি তোমাকে ওই same মানে কথাটাই ওই জায়গাটা বলছিলাম। সত্যি কথা আমার ওইভাবে আর নেই। না মানে ওটাই আমাদের সম্পর্কটা কোনোদিন ওই ভালোবাসি প্রেম গদগদ ব্যাপারটা ওটা কোনোদিনই আমাদের মধ্যে ছিল না। আমাদের ভালো লাগা ভালোবাসা প্রেম যেটা তৈরি হয়েছে না পরবর্তীকালে, সেটা পুরোটাই কাজ দিয়ে, মানে আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা দেখে আমাদের কোথাও এক জায়গায় আমরা যে আমরা একই পথের প্রতি, সেটা মিলে গেছে। ফলে ওই প্রেম মানে- ভালোবাসা সব মানে কাজ এই দিয়ে। জায়গা থেকে আমি এটাও বলে রেখে হয়তো এটা নিয়েও কথা হবে যে অডিয়েন্স যদি মনে করে থাকে যে কোনো একটা রোমান্টিক কোনো কিছু পাবে, সেটা আশা করাটা বেকার হবে। আশা করাটা বেকার হবে। মানে সেই জিনিসটা সত্যি কথা অন ক্যামেরা তো পসিবলই না। ঠিক। তবে আমি একদমই তাই, শেষ করবো, শেষ আগেই আমরা যেটা করি, বিয়েতে সিঁদুর পরানোর পর সঙ্গে সঙ্গেই আমরা যেটা সামনে ছুটে যাই, বলি যে বউকে কি বলবে বা বরকে কি বলবে, প্রথম ওয়ার্ডটা, সেটা আমরা কেউ এখনো পাইনি। তো আমি আজকে একটু শুনতে চাই, শুনেই ছাড়বে ও। একটু শুনে ছাড়বো যে দুজন দুজনকে কি বলেছিল বিয়ে সিঁদুর পরানোর পর একে অপরকে। আমি তো টেনশনে ছিলাম সোজা করে সিঁদুর পরাতে পারবে কিনা, আমি বারবার জিজ্ঞাসা করছিলাম। বলছে না কিছু, আমার- দেখি বলেছিল। হ্যাঁ, আমি বলতেই পারি। হ্যাঁ। আমার ওয়ার্ডটা এটাই ছিল যে আমরা পারলাম কথা রাখতে, এটাই ছিল ওয়ার্ডটা। কথাটা সারা জীবন রাখবে তাহলে, বলছি। হ্যাঁ, আমি সেই বিশ্বাসটা তো ডেফিনেটলি করেছি। সেই কারণে এত বড় একটা সাহসী পদক্ষেপ আমি নিয়েছি, কারণ এটা আমি খুব ভালো করে জানতাম যখনই আমি এই পদক্ষেপটা নেব, সকলের যা যা কথাগুলো এখন হচ্ছে সেগুলো আমরা আগে থেকেই জানতাম যে এই পদক্ষেপের পরে এই কথাগুলোই আসবে, এবং তার জন্য আমরা সব রকম ভাবে প্রস্তুত। একদমই তাই, একদমই তাই। পুরোটা আর শেষে আমি হ্যাঁ, আরেকটা sure, জিনিসও বলবো। sure, sure। এইবার না একটু নোংরা খেলাটা বন্ধ হওয়াটা খুবই দরকার। এটা কি মানে- সরাসরি তুমি অন ক্যামেরা বলছো? হ্যাঁ, এটা অন ক্যামেরাই বলছি যে নোংরা খেলাটা, আবার বলো। নোংরা খেলাটা এবার সত্যি বন্ধ হওয়াটা দরকার। অনেক কিছু হয়ে গেছে, মানে এরপর কি হয় না, কি করবে? মানে নোংরা খেলার তো শেষ নেই, তো ওটার কোনো মানে নেই, তো খেলাটা বন্ধ হওয়াটা দরকার। পরেরটা কি আমি জানি না, মানে Situation আমি এই আছে। জিনিসগুলোতে পার্টিসিপেটও করতে চাই না। ভালো করে একটু আমাকে পিছনে ঘেটে সবাই দেখতে পারে যে আমি না এই জিনিসগুলোর থেকে অনেকটা দূরে, এবং সেই রেসপেক্টটা আমি সবার সাথে বজিয়ে রাখি। কেউ বলতে পারবে না যে এই মানুষটা কারোর সাথে খারাপ ব্যবহার করেছে বা কোনো রকম রিলেশন কোনো জায়গাতে ইয়ে হচ্ছে। একটা মানুষ কোথাও কিছু পাবে না এই জিনিসটা নিয়ে। মেয়ে সে কলকাতায় এসে একটা এরকম একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তার জন্য থাকাটা খুব ডিফিকাল্ট ছিল। সেইটা একটা প্রচণ্ড, মানে আমাকে স্ট্রাগল করতে হয়েছে। কেউ থাকতে দিত না, কেউ ভাড়া দিত না। ফার্স্ট অফ অল, মানে যারা সেই সময় দাঁড়িয়ে, মানে আজ থেকে ধরো 16-17 বছর আগে দাঁড়িয়ে শহরে এসছে, মানে গ্রামের কোনো মেয়ে, সে সেই সময় জানে যে কীভাবে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তো সেই সমস্যাটা তো ছিলই, সাথে কাজের সমস্যা। আমার কম্পিটিশন শুধু কাজের সাথে নয়, মাথার ছাদ, খাবার, সমস্তটা। আরেকটা জিনিস আমি তোমার ইন্টারভিউর মাধ্যমে ক্ল্যারিফাই করতে চাই। লোকে মনে করে বোধহয় আমি বা আমার পরিবার আর্থিকভাবে দুর্বল ছিল বলেই আমি ফুটপাতে থেকেছি, যে হঠাৎ করে এত গরিব ছিল, হঠাৎ করে মেয়েটা ফুলে পেঁপে উঠেছে, এরকম ব্যাপারটা অনেকে মনে করে, যারা অ্যাকচুয়ালি জানে না। বেসিক্যালি কিন্তু তা নয়। আমার ফ্যামিলি যথেষ্ট স্ট্যাবলিশড একটা ফ্যামিলি, কারণ আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিরত, কিন্তু তারা আমার প্রফেশনটাকে চাইনি যে আমি এই প্রফেশনে আসি। সেইখান থেকে আমার জেদ করে বাড়ি থেকে বেরিয়ে আসা, তারপরে গিয়ে আমি এই স্ট্রাগলের সম্মুখীন হয়েছি, এবং আমি তখন মনে হয়েছিল যে না, আমি বাড়ির সাপোর্ট এই মুহূর্তে নেব না। কারণ আমার মনে হয়েছিল যে আমি যদি এই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে পৌঁছতে পারি, তারপরে যখন সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সবাই সব কিছু মেনে নেবে, সব ঠিক হয়ে যায়। যেমন এখন এমন, মানে যেটা আমি ভেবেছিলাম এত বছর আগে, 16 বছর আগে, সেটা অলরেডি ঠিক হয়ে গিয়েওছে। আমি যদি সেই সময় ফিরে যেতাম যে না, যেটা মা বাবা মা বলছে সেটাই করে নিই, তাহলে হয়তো আমার সেই লক্ষ্যটা আমি পৌঁছতে পারতাম না। তো সেইটা একটা বিষয় যে স্ট্রাগলটা আমি করেছি, সেটা শুধুমাত্র নিজের ডিসিশানে। এই নয় কি যে
আর্থিক অবস্থা খারাপ ছিল বলে আমি ফুটপাতে থেকেছি। কখনো মানে ওই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে না, বাবা সেটা হয়েছে? বহুবার হয়েছে ওটা, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে নিজেকে বলেছি না সুস্মিতা ইউ ক্যান ডু ইট, মানে এটা একমাত্র তুই ছাড়া আর কেউ তোর হয়ে করতে পারবে না, তোকেই করতে হবে। তো অনেকবার হয়েছে এটা, এবং আমি প্রচুর মেডিটেশন করি মনকে শান্ত রাখার জন্য। সেটা খুব জরুরি, মানে তুমি আমাকে জিজ্ঞেস করলে শরীর কেমন আছে, শরীরের থেকেও না ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মন কেমন আছে। তো সেইটার ব্যায়াম ভীষণ জরুরি, মনের ব্যায়াম, সেটা করি। তো সেই জায়গা থেকে মেন্টাল স্ট্রেংথ আমি পাই। এই যে যেই সময়টা মানে খাবার কি জোগাড় করব, কোথায় যাব, সবটাই তো একটা বিষয় ছিল। সেই যে আর্থিক সাহায্যটা সেটা কিভাবে পেতে? শুরুতে তো পাইনি, শুরুতে তো খুবই খারাপ সিচুয়েশন ছিল। তারপরে আমি একটা সিরিয়ালে প্রচুর আমি জুনিয়র আর্টিস্টের কাজ করেছি। তখন যা টাকা পেয়ে ধরো 500 টাকায় আমার এক সপ্তাহ চলে যাচ্ছে তখন, এবং একটা মেসে আছি। মানে তখন তো এতটা লিভিং কস্ট ছিল না, মানে তখন অনেকটাই কম ছিল, এবং 500 টাকায় তোমার এক সপ্তাহ চালানো যেত। এবং আমি তখন মানে পায়ে হেঁটেও হয়তো অনেকটা যাচ্ছি যে আমার টাকাটা বাঁচাতে হবে, সেই জন্য তখন চলে যেত। ভয় হতো কলকাতা শহরে একা সত্যি থাকতে? কথা কি বলবো, আমি না যখন স্ট্রাগলটা করতাম তখন কিন্তু আমার একটুও ভয় লাগেনি যে আমি ওই লক্ষ্যটায় পৌঁছতে পারবো, তো তখন ভয় লাগেনি। আমার এখন একটু ভয় লাগে আমি যে জায়গাটায় পৌঁছেছি সেটাকে ধরে রাখতে পারবো তো, টিকে থাকা। এক্স্যাক্টলি, আমি ভয় এখন পাই একটু, তখন আমি জানি না আমি ভয় পেতাম না। কিন্তু যে এরকম কত বছর যোগাযোগ ছিল না বাবা মার সঙ্গে? তাও তো ছিল অনেক, 3 থেকে 4 বছর তো হবেই। মানে মায়ের সাথে যোগাযোগ ছিল ওভার ফোন, কিন্তু যেহেতু আমি তখন স্ট্রাগল করছি এদিকেই পুরোটাই আমার কনসেন্ট্রেশন। আর তারা সব, ভাই তখন স্কুলে পড়তো, মায়েরও চাকরি ওখানে গোসাবাতে, বাবারও চাকরি গোসাবাতে। এখন যেরকম ওরা সবাই রিটায়ার্ড, সেই জন্য মা এখানে এসে ফ্ল্যাট কিনেছে, এবং আমি জোর করেই কিনিয়েছি যে এদিকে কেনো। তখন যেহেতু সব কিছুই ওদিকে ছিল, ওদের পক্ষে আসা পসিবল ছিল না, ফলে সেই সময় যোগাযোগটা একটু কম ছিল। বাবা মেনে নিলেন তারপর? হ্যাঁ, বাবা তারপরে মেনে সবই ঠিক হয়ে গেছিল। তো এই যে এখন এখন তোমাকে দেখে তোমার পরিবার মানে যেটা তুমি চেয়েছিলে সেটা তো লক্ষ্যে পৌঁছে যাওয়ার মতো, এবং আরো অনেকটা জার্নি রয়েছে। তো তখন যখন এই স্বাভাবিক হয় বিষয়টা, সেটা কিভাবে হয়েছিল? যখন দেখছে যে না হ্যাঁ মেয়েকে 10টা মানুষ চিনছে, মেয়ে ভালো কাজ করছে, সেই জায়গা থেকে বলে ঠিক আছে কিছু একটা তো করছে মেয়ে, সেই জায়গা থেকেই মেনে নিয়েছে। কিন্তু হ্যাঁ এখনো কিন্তু আমার বাবা মা মন থেকে চায় আমি কিছু একটা চাকরি করি, বাট সেই চাকরি আমি আর করছি না, আমি নিজের একটা কোম্পানি করে নিয়েছি। এই কোম্পানি করতে গিয়ে তো অনেকটা জার্নি। হ্যাঁ, মানে বেসিক্যালি আমি যে ব্র্যান্ডের সাথে এখন যুক্ত বা যে ব্র্যান্ডে আমি আছি, তার যে প্রোডাক্টগুলো সেইগুলো আমার গ্রামের সাথে খুব ম্যাচ করে। আচ্ছা। মানে দুধ, খাঁটি দুধ, সবজি, ফলমূল এটসেট্রা, এগুলো কিন্তু আমার একদম পিওর। আমি যেহেতু গোসাবাই থেকে আমার নিজস্ব গরু ছিল, সেগুলো খেয়ে অভ্যস্ত, ফলে পিওর জিনিসটার যে, আর কলকাতায় যে একদম মানে আনন্যাচারাল বিষয়টা, সেই ডিফারেন্সটা আমি বুঝি। তো সেই ভালো লাগা থেকেই আর কি নিজের কিছু করা। এই যে এরকম একটা ডিসিশন নেওয়া, যে একটা কোম্পানির দায়িত্ব নেওয়া, তার জন্য তো নিজেকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। হ্যাঁ, আমার এটা একটা risky সমস্ত zone বলা যায়। ভীষণ বড় রিস্ক নিয়েছি। অনেকে মনে করে কি করে করলো, হঠাৎ করে ফেললো, না একদমই নয়। এবং এটা অনেক দিন ধরে আমার পরিকল্পনা চলছে, এবং তার জন্য আমার যা সোনা গয়না সব বন্ধক দেওয়া, এবং আমার যা ধরো মানে জমানো যত টাকা পয়সা ছিল আর কি, সমস্ত আমি লাইফে যেরকম আমার ইন্ডাস্ট্রিতে আসাটাও আমার লাইফে একটা রিস্ক নিয়ে আসা, বিজনেসটাও বলতে পারো একটা লাইফ রিস্ক নিয়ে আমি শুরুটা করেছি। মানে কোম্পানিটা হয়তো 3 বছর হচ্ছে, আমি এতে যুক্ত হয়েছি 8 মান্থ হচ্ছে। আমি যদি একটু কৃষ্ণকলির কথা বলি, সেই চরিত্রটার সময় মানে দারুণ পপুলারিটি, এবং তার পরপর তোমার জার্নি চলছে। তো একটু প্রথম দিন যখন ক্যামেরায় দাঁড়ালে সেই অভিজ্ঞতাটা, এবং যে স্বপ্ন নিয়ে সুন্দরবন থেকে কলকাতা আসা, টালিগঞ্জ, সবটা, সেই সুযোগটা কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি না, মানে আমি যখন গোসাবাতে ছিলাম সেখানে কিন্তু আমি সবসময় ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতাম। তো তখন কখনো বৃষ্টি নামে একটা সিরিয়াল হতো ইটিভিতে, তো তারা ওখানে আউটডোর শুটিং করতে যায়, সেখানে আমার ফার্স্ট ক্যামেরা ফেস করা। এবং ওই ফার্স্ট ক্যামেরা ফেসিংয়ের পর ওখানে যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যারা ছিল, তারা আমাকে বললো যে তুমি কি আগে কখনো ক্যামেরা ফেস করেছো? আমি বললাম না, কিন্তু তোমার অভিনয় দেখে আমার মনে হয়নি যে তুমি করোনি। তারপরেই আর কি ওই ঠিকানা নিয়ে আসা, এবং ঘোরা স্টুডিও থেকে স্টুডিও, এবং মানে সকালবেলা হয়তো গিয়েছি অডিশন দিতে, এত বড় লাইন, বিকেল গড়িয়ে যাচ্ছে, কিছু খাওয়া নেই, বসে আছি লাইনে, সিলেক্ট হয়তো কোনোটায় হলাম না এরকম।
তো সেই কিন্তু আমি ফার্স্ট যখন একটা মানে লিড হিসাবে যে সিরিয়ালটা করি ওটা ইটিভিতেই ছিল যখন 21 পা, সেটাতে যখন আমি হিরোইন হিসেবে ফার্স্ট ক্যামেরা ফেস করি তখনও কেউ বুঝতে পারেনি যে এটা আমার ফার্স্ট কোনো একটা বড় চরিত্র। মানে জানি না কেন এটা গড গিফটেড বলতে পারো, যে ক্যামেরাটা আমার বন্ধুই মনে হয়। তো এই যে একটার পর একটা জার্নি চলছে এবং তারপরে একটা কাজের পর আরো একটা কাজ পাওয়া, সেই সময়টাও কি অনেকটা স্মুথ ছিল নাকি তারও একটা জার্নি? অ্যাকচুয়ালি এটাকে আমি পুরোটাই বলবো যে আমি পরিশ্রম করেছি প্রচণ্ড একটা কাজ পেতে গেলে, যেটা হয় আমি প্রচুর অডিশন দিয়েছি এবং আমার তো কেউ গডফাদার নেই এখানে যে এর সুপারিশ করে দেবে আমাকে যাব। আমি কোনো কাজের ভেদাভেদ করিনি, আমি সত্য ঘটনা থেকে শুরু করে যা পেয়েছি, যা চরিত্র পেয়েছি, আমার কোনোদিন লক্ষ্য ছিল না যে আমি হিরোইন হব, আমি ভালো অভিনেত্রী হতে চেয়েছি। এবং আমি যে কটা প্ল্যাটফর্ম আছে, যেরকম ধরো তোমার সিরিয়াল, সিনেমা, যাত্রা, থিয়েটার, এবং আমি বলিউড, ওড়িশা, সব জায়গাতে, বাংলাদেশ, সব জায়গাতে কাজ করছি। আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সুস্মিতা এমনকি তার নতুন স্বামী মানে বর্তমান যেই স্বামীর সাথে সংসার করতেছে কেনই বা সব্যসাচীকে কেন ছেড়ে দিল, আর আদৌ কি 5টা বিয়ে করেছে, তার আসল সত্যটা জানতে পেরেছেন। ইতিমধ্যে সুস্মিতা তার 1 ঘন্টার লাইভে তো পুরো ক্লিয়ার করে দিয়েছে সব্যসাচীর আসল চরিত্র। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের কি মতামত, কি মনে হচ্ছে আপনাদের, এ বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।